হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। শুরুতেই বলে রাখি, বর্তমানে কিন্তু চাকরির বাজার খুবই প্রতিযোগিতামূলক এবং চাকরি পাওয়াটাও খুব টাফ। তাই আপনাদের প্রিপারেশন যেন আরো ভালো এবং মজবুত হয়, তাই আমি আপনাদের জন্য এখন থেকে ডেইলি আপনাদের বাংলা, ইংলিশ, অঙ্ক এবং যাবতীয় সাবজেক্টের জন্য অল্প অল্প করে ভিডিও আপলোড করব। তো আজকে আমি শুরু করব বাংলা অগ্রদূত বই থেকে, এবং আজকে বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেক দিন আমি সাহিত্য বা বাংলা ব্যাকরণ অল্প অল্প করে সবার জন্য ফ্রিতে, এবং যারা বইও নাই, যাদের কাছে বই নাই, তারাও যেন সুন্দরভাবে পড়তে পারে। এবং আমি কিভাবে পড়ছি এবং এটার সাথে অগ্রদূতের সাথে আদার সোর্স থেকেও আমি আমার জানা মতে যে যে টপিকসগুলো আমি জানি সেগুলোও আমি এখানে বলবো। আমরা জানি যে অগ্রদূত বাংলা বইটা খুবই একটা চমৎকার বই। এখানে আপনার অল অল বিষয়গুলো খুবই সুন্দরভাবে গোছানো আছে এবং পড়ানো আছে। তাই আপনাদের কোনো টেনশন নেই, এই ক্লাসগুলো হবে সম্পূর্ণ ফ্রি। আপনার পেজে এবং ইউটিউবে সরাসরি দেখতে পারবেন। শুরুতে আজকে আমি আলোচনা করব বাংলা সাহিত্যের আমরা বাংলার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস যদি আমি দেখি, বাংলা সাহিত্য এখানে আমার প্রাচীন যুগ থেকে আছে 5 মার্ক, এবং আধুনিক যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত হবে 15 মার্কের। আজকে যেহেতু বাংলা সাহিত্যের প্রথম ক্লাস, আমি প্রাচীন যুগ নিয়ে আজকে আলোচনা করব। আমরা সবসময় ছোটবেলা থেকে পড়ে আসছি বাঙালি হচ্ছে একটা সংকর জাতি। কেননা আমাদের সবার স্কিন বা আমরা কিন্তু সবাই ধবধবে সাদা না এবং ধবধবে কালোও না। আমরা আফ্রিকানদের মতোও না, আমরা আমেরিকানদের মতোও না। এর মানে কি, আমরা একটা সংকর জাতি। এখন সংকর জাতি কিভাবে এবং এর বিভিন্ন বিষয়ে এখন কথা বলবো। কারণ বলা হয়েছে যে বাংলা জাতি একটা সংকর জাতি। স্থানীয় বাসিন্দাদের সাথে বহিরাগত জনগোষ্ঠীর শারীরিক এবং সাংস্কৃতিক সংমিশ্রণে আজকের বাঙালি জাতি গড়ে উঠেছে। এক্ষেত্রে আমাদের দেখা যায় শারীরিক যে রং, আমাদের যে দৈহিক রং, এটা কিন্তু অন্যান্য জাতি থেকে কিন্তু একটু ডিফারেন্ট। বলা হয়ে থাকে বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা এক, প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী এবং আর্য নরগোষ্ঠী। এখন বলা হয়ে থাকে যে আর্য জনগোষ্ঠী এটি 4টি শাখায় বিভক্ত। কয়টি শাখায় বিভক্ত? 4টি শাখায় বিভক্ত: নিগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ব্রোঞ্জনীয়। প্রায় 5-6 বছর পূর্বে ইন্দোচীন থেকে অস্ট্রিক জাতি বাংলায় প্রবেশ করে নিগ্রিটোদের পরাজিত করে। এর মানে বাংলায় ছিল প্রথমে হচ্ছে নিগ্রিটো, দেন আমাদের অস্ট্রিক জাতি এসে নিগ্রিটোদেরকে হটাইয়া দেয়। সমসাময়িক কালে খাইবার গিরিফোর্ড থেকে বাংলায় আসে দ্রাবিড়। দ্রাবিড়ের সভ্যতা উন্নতর বলে তারা অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে। দেখা যায় যে এই যে আর্য জনগোষ্ঠী ছিল, তারা একটার পর একটা জনগোষ্ঠী আসছে এবং একটার পর একটা জনগোষ্ঠী একটাকে হটায় দিছে বা কারোর উপর প্রভাব বিস্তার করতেছে। এবং লাস্ট পর্যায়ে দেখা যায় অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির সংমিশ্রণে গড়ে উঠেছে আর্য পূর্ব বাঙালি জাতি। বলা হয়েছে তাহলে আর্য পূর্ব বাঙালি জাতি মূলত কাদের সংমিশ্রণে গড়ে উঠেছে? অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির। খ্রিস্টপূর্ব 1500 অব্দে আফগানিস্তানের খাইবার গিরিপথ থেকে ককেশিয়া অঞ্চলের শ্বেতকায় আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে আর্যরা বাংলায় আসে। তাহলে খ্রিস্টপূর্ব কত শতকে আর্যরা বাংলায় আসে? প্রথম শতকে। বাংলায় বাস করত অন্তজ সম্প্রদায়ের লোক, যারা সভ্যতা ছিল অনেক পিছনে। এরা অস্ট্রিক নামে পরিচিত ছিল। আর্যগণ অস্ট্রিক বা অনার্য অন্যদের তুলনায় সভ্যতায় অনেক উন্নত ছিল বলে তারা অস্ট্রিকদের উপর প্রভাব বিস্তার করে এবং বাংলা দখল করে নেয়। এভাবে আর্য অনার্য আদিবাসীদের সংমিশ্রণে এক নতুন মিশ্র জাতি সৃষ্টি হয়, যা পরবর্তীতে বাঙালি জাতি নামে পরিচিত। এখন কয়েকটা কোশ্চেন আমি যদি দেখি, বাঙালি জাতির গঠনরূপ কিরূপ? সংকর জাতি। আর্য গোষ্ঠী ভারতবর্ষে কবে প্রবেশ করে? 1500 অব্দে। দেখুন, আফগানিস্তান এর খাইবার গিরিপথ দিয়ে তারা প্রথমে ভারতবর্ষে প্রবেশ করে কত খ্রিস্টাব্দে? খ্রিস্টপূর্ব 15 অব্দে। আর্যরা বাংলায় কবে প্রবেশ করে? প্রথম শতকে।
আর্যরা বাংলায় প্রবেশ করে প্রথম শতকে। কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ আছে? ঋগ্বেদ, মহাভারত এবং মৎস্য পুরাণ। এখন বিভিন্ন জনগোষ্ঠী কখন একক নামে ঐক্য লাভ করে? খ্রিস্টের জন্মের পর থেকে ৭০০ বছর পর্যন্ত বাংলা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। প্রথমে গৌড়ের রাজা শশাঙ্ক, পরবর্তীতে পাল আমলের রাজারা সকল জনপদকে একত্র করে এবং সম্রাট আকবর এর অখণ্ড সত্তার নাম দেন সুবা বাংলা। তাহলে বলা যায় সম্রাট আকবরের আমলেই অখণ্ড বাংলার একটা নাম হয়, সেটা হচ্ছে সমগ্র জনপদ নিয়ে একটা অখণ্ড একটা সত্তার নাম দেন, সেটা হচ্ছে সুবা বাংলা। বাংলার আদিম আদিবাসীগণ প্রথম থেকে বাংলায় কথা বলেনি, কারণ আমাদের বাংলা ভাষা তো পরে আসতে। প্রথমে মানুষ বিভিন্ন রকম ভাষায় সাংকেতিক চিহ্ন বা অন্যান্য ভাষায় কথা বলতো। প্রাচীন ভারতীয় আর্য জনগোষ্ঠীর অন্যতম ভাষা হিসেবে বাংলা বিবর্তিত হয়েছে প্রাক আর্য যুগের অস্ট্রিক ও দাবিক জাতির ভাষার সাথে বাংলার সংশ্লিষ্টতা নেই। বাংলার আদিম আদিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। তাহলে বাংলার আদিম আদিবাসীদের ভাষা কি ছিল? অস্ট্রিক। অনার্যদের তাড়িয়ে আর্যরা এদেশে বসবাস শুরু করলে তাদের তাদের এই আর্য ভাষা থেকে বিবর্তনের মাধ্যমে ক্রমে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। অতএব বলা যায় যে বাঙালি জাতি যেমন সংকর জাতি, তেমনি বাংলা ভাষার সংকরায়নের মাধ্যমে সৃষ্টি হয়েছে। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদ এবং ভাষা হলো বৈদিক ভাষা। দেবদেবের পূজা এবং বৈদিক যজ্ঞ কার্যে ব্যবহৃত করা হয় এ ভাষার কালক্রমে উচ্চারণের প্রয়োগ এবং বিকৃতি এবং স্থানীয় শব্দাবলীর সংযোজনের কারণে কৌলিন্য হারিয়ে ফেলে এবং খ্রিস্টপূর্ব সপ্তম শতকে বিখ্যাত বৈয়াকরণ পাণিনি বৈদিক ভাষার সংস্করণ সাধন করেন এবং নির্দিষ্ট সূত্রতা দান করেন। সংস্কৃত এই নির্দিষ্ট ভাষায় সংকরকৃত সংস্কারকৃত এই নির্দিষ্ট ভাষায় সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষাটাকে করেন বৈয়াকরণ পাণিনি। সংস্কৃত ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না, ব্রাহ্মণ পণ্ডিতরা এটা ব্যবহার করতেন। তাহলে সংস্কৃত ভাষাটা প্রথমে কারা ব্যবহার করতেন? ব্রাহ্মণ পণ্ডিতরা। সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষার শব্দের অর্থ স্বাভাবিক। পরবর্তীতে প্রাকৃত থেকে পালি ও অপভ্রংশ নামে দুটি ভাষার উদ্ভব হয়। সাধু ভাষা থেকে ভ্রষ্ট কিংবা বিকৃত রূপে উচ্চারিত শব্দই অপভ্রংশ। বৈয়াকরণ পতঞ্জলির মতে বিশেষ ভাষা বিচ্যুতি বা বিকৃত ভাবই অপভ্রংশ। ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই অপভ্রংশের বিস্তার ছিল। বাংলা ভাষা অপভ্রংশের নিকট ঋণী। প্রাকৃত ভাষার প্রকারভেদ ঘটলেও সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃতই থেকে যায়। পরবর্তীতে প্রাকৃত ভাষাই ভারতের বিভিন্ন অঞ্চলে প্রভাবে কথার ভাষার উচ্চারণের ভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করলো এবং কালক্রমে প্রাকৃত থেকে উৎপত্তি লাভ করে বাংলা ভাষা। এখানে বলে রাখি যে সংস্কৃত ভাষা এই সংস্কৃত ভাষায় প্রথম হচ্ছে ব্যবহার করেন পাণিনি বৈদিক ভাষার সংস্কৃত সাধন করেন এবং সেই ভাষাটাই হয় সংস্কৃত ভাষা। এবং সংস্কৃত ভাষা প্রথমে হচ্ছে ব্রাহ্মণ পণ্ডিতরা ব্যবহার করতেন। আর বাংলা ভাষা কোন ভাষার নিকট ঋণী? বাংলা ভাষা অপভ্রংশ ভাষার নিকট ঋণী। এখানে একটু ছক দিয়ে আছে, এটা আপনারা বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আহামরি একটু একটু জানতে হবে, কিন্তু এত ডিটেলসে বা এত কঠিন করে আমাদের সবকিছু জানতে হবে না। কারণ বিসিএস আমাদেরকে একটা বিসিএস বলেন, যে কোনো চাকরির প্রিপারেশনে বলেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা আমার বাদ দিতে হবে। শুধু এটুকু পড়ে রাখবেন যে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থে এটা দেয়া আছে। এখন কয়েকটা কোশ্চেন পড়ি। ভাষা কাকে বলে? আমরা সবসময় ছোটকাল থেকে পড়ে আসছি, মানুষের মনে ভাব প্রকাশের মাধ্যমই ভাষা। অর্থাৎ অর্থবহ এবং মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে ভাষা বলা হয় এবং ভাষার মূল উপাদান কি? ধ্বনি। বাংলার আদি অধিবাসী কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। কারণ বাংলা তো প্রথমে শুরুতে ছিল না। বাংলা জনগোষ্ঠী আদিম জনগোষ্ঠী, তারা তো প্রথমে অস্ট্রিক ভাষায় কথা বলতো। বাংলা ভাষার উৎপত্তি এখন দেখুন শহীদুল্লাহর মতে সপ্তম শতকে এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতাব্দীতে। এখন বলে রাখা ভালো যে বাংলাদেশের দেখবেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর সাথে অন্যান্য যারা লেখক বা রাইটার আছে তাদের সাথে কিন্তু একটু পার্থক্য থাকে যে কোনো মন্তব্যে, যে কোনো মতবাদে। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষজন কিন্তু সবসময় শহীদুল্লাহর মতবাদকে প্রাধান্য দেয়। বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে শহীদুল্লাহ একটু ডিফারেন্ট ওয়েতে বা ডিফারেন্ট ভাবে বলছে যে না এটা না ওটা।
একটু খেয়াল রাখবেন। শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতকে এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি দশম শতকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? শহীদুল্লাহর মতে বলেছে গৌড়ীয় প্রাকৃত থেকে, কিন্তু গিয়ারসন এবং ডক্টর সুনীতি কুমার মতে মাগধী প্রাকৃত থেকে। তাহলে বুঝতে পারছেন যে শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি বলেছে সপ্তম শতকে এবং শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি বলেছে গৌড়ীয় প্রাকৃত থেকে, কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছে দশম শতাব্দী থেকে এবং জর্জ গিয়ারসন ও ডক্টর সুনীতি কুমারের মতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এখন বাংলা ভাষার মূল উৎস কি? প্রাকৃত ভাষা। কারণ আমি এখানে দেখাইছি যে কালকর্ম প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষা কাকে বলে? পৃথিবীতে সমস্ত ভাষাগোষ্ঠীকে কয়েকটি ভাষাবক্ষে বিভক্ত করা হয়েছে। এ ভাষাবৃক্ষগুলোর মূল ভাষার একটি হচ্ছে ইন্দো ইউরোপীয়। এর নামটি কাল্পনিক। ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই ভাষাবংশের অন্তর্ভুক্ত করা হয়। খ্রিস্টপূর্ব ৫,০০০ বছর পূর্বে ইউরোপ ও এর মধ্য এশিয়ার ইন্দো ইউরোপীয় মূল ভাষার উদ্ভব বলে ধারণা করা হয়। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা হচ্ছে দুইটি, এক হচ্ছে কেন্তুম এবং শতম। এগুলোর আবার অনেকগুলো উপশাখাও আছে, ৮টি উপশাখা আছে, যেমন গ্রিক, ইতালিক, কেলতিক, জার্মানিক, এগুলো হচ্ছে ইন্দো ইরানীয়। বল্টো বা স্লাভিক, আর্মেনীয়, আলবেনীয়। এর প্রথম ৪টি কেন্তুম শাখার এবং শেষ ৪টি শতম শাখার। তাহলে প্রথম ৪টি কি কি? গ্রিক, ইতালিক, কেলতিক এবং জার্মানিক হচ্ছে কেন্তুম শাখার, এবং শতম শাখার মধ্যে অন্তর্ভুক্ত হলো আর্য, বাল্টোস্লাভিক, আর্মেনীয় এবং আলবেনীয়। ইউরোপীয় ভাষাগুলোকে কেন্তুম ও আর্য বা ইন্দো ইরানীয় ভাষাগুলোকে শতম শাখা ধরা হয়। বাংলা ভাষার উদ্ভব ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখা থেকে। এর মানে বাংলা ভাষার উদ্ভব কই থেকে? শতম শাখা থেকে। অপভ্রংশ কি? সাধু ভাষা থেকে ভ্রষ্ট কিংবা বিকৃতভাবে উচ্চারিত শব্দই অপভ্রংশ। বৈয়াকরণ পতঞ্জলির মতে বিশেষ ভাষার বিচ্যুতি বা বিকৃত ভাবই অপভ্রংশ। সপ্তম ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এ অপভ্রংশের বিস্তারকাল ধরা হয়। সংস্কৃত ভাষা কি? হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদ এর ভাষা হলো বৈদিক। দেবদেবীর পূজা ও বৈদিক যজ্ঞ কার্যে ভাষা ব্যবহার করা হতো এবং কালকর্ম, উচ্চারণের অপপ্রয়োগ এবং বিকৃত স্থানীয় মানুষের শব্দাবলীর সংযোজনের কারণে এর কৌলীন্য বা মাধুর্য হারিয়ে ফেলে। সপ্তম শতকের বিখ্যাত বৈয়াকরণ পাণিনি বৈদিক ভাষা সংস্করণ সাধন করেন এবং নির্দিষ্ট সূত্র প্রদান করেন, এবং সংস্কৃত এই নির্দিষ্ট ভাষাই হচ্ছে সংস্কৃত সংস্কারকৃত নির্দিষ্ট ভাষা হলো সংস্কৃত ভাষা। এটা মূলত কে সংস্কার করেন? এটা বৈয়াকরণ পাণিনি। কোন ভাষা থেকে? বৈদিক ভাষা সংস্করণ, কিন্তু সংস্কৃত ভাষা। বাংলা ভাষার আদি বিস্তারের স্থিতিকাল কত? শুরুতেই বলেছিলাম ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এবং ডক্টর সুনীতি কুমারের মতে দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষা কয়টি? প্রায় ৩,৫০০। আমরা অনেক জায়গায় জানি ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সম্পর্কিত কি জানো? ঋগ্বেদ ইন্দো ইউরোপীয় ভাষায় রচিত প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। এটি প্রাচীন ভারতীয় বৈদিক সংস্কৃত স্তোত্র সংকলন। এর রচিতা হিসেবে ৩৭৮ জনের নাম পাওয়া যায়, যার মধ্যে ৩৫০ জন ঋষি এবং ২৮ জন ঋষিকা। ৬০টি মৌলিক ছন্দে এবং ৪০টি মিশ্র ছন্দে রচিত। এর সংস্কলক পরাশপুত্র হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। এখানে আরেকটু একটা টিকা আছে, এই টিকার মধ্যে আমাদেরকে মেইনলি যেটা পড়তে হবে, মানে এখানে বিভিন্ন রকমের ভাষা আসছে উপমহাদেশে এবং বিভিন্ন জাতির উদ্ভব হয়েছে, কিন্তু বিস্তারটা যদি বিস্তারটা যদি দেখি ইন্দো ইউরোপীয়, তারপর ভারতীয় আর্য, প্রাকৃত, দেন বাংলা। আনুমানিক ১,০০০ পূর্বে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। তাহলে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শনের নাম কি? চর্যাপদ। কয়েকটি এখন এমসিকিউ আমি একটু দেখি। বাংলা ভাষার আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস অনার্য ভাষা, কারণ এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষায় বলছে, তাহলে অনার্য। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি? অস্ট্রিক। বা বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করেন কে? বৈদিক।
বেদের ভাষাকে কি বলা হয়? বৈদিক ভাষা। ভারতীয় ভাষার যে নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম হচ্ছে ঋগ্বেদ। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে বা বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপের মূল ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা বাংলা। ইন্দো ইউরোপীয় ভাষার কয়টি শাখা? দুটি। প্রাকৃত শব্দ অর্থ কি? স্বাভাবিক। বাংলা ভাষার মূল উৎস বা বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? প্রাকৃতিক ভাষা, প্রাকৃত ভাষা। বাংলা ভাষার আদি রূপ প্রাকৃত। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, সেটা হচ্ছে প্রাকৃত। অর্থাৎ বাংলা ভাষার জন্মই হয়েছে প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। কে বলেছেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গৌড়ীয় প্রাকৃত থেকে। এবং শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃতিক ভাষা থেকে এবং গৌড়ীয় অপভ্রংশ ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলেছেন কে মনে করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোন ভাষা থেকে বাংলার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলার জন্ম হয়েছে। অপভ্রংশ শব্দটির কথাটির অর্থ কি? অপভ্রংশ, বিকৃত। বাংলা ভাষার সাহিত্য কার কাছে ঋণী? অপভ্রংশ ভাষার কাছে ঋণী। বাংলা ভাষার উদ্ভব হয়েছে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে। বাংলা ভাষার বয়স আনুমানিক 1000 বছর। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী। এই দশম থেকে চতুর্দশ শতাব্দী কে বলেছেন? এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি 650 খ্রিস্টাব্দে। পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত? 3500 ভাষা প্রচলিত। প্রাকৃত ভাষা শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা। ভাষা বংশের নাম নয় হিস্পানিক, কারণ আমরা দেখেছি যে আফ্রিকা, দ্রাবিড়, ইন্দোচীন এগুলো সবগুলো ভাষা বংশের নাম, কিন্তু হিস্পানি ভাষা বংশের নাম না। কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিথিক এবং তুখারিক। বাংলা ভাষার কালকর্ম বিভাজন কয়টি? 3টি। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার মূল উৎস অনার্য ভাষা। এখন কথা বলবো বাংলা ভাষার লিপি নিয়ে। বাংলা ভাষা যেমন বহু উত্থান পতনের মধ্য দিয়ে বর্তমান রূপে লাভ করছে, তেমনি বাংলা লিপিও নানা পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে। লিপি হচ্ছে লিখন পদ্ধতি। পৃথিবীর প্রায় সব লিপি ফিনিশীয় লিপি থেকে উদ্ভব হয়েছে। তাহলে পৃথিবীর সব লিপি কোন লিপি থেকে উদ্ভব হয়েছে? ফিনিশীয় লিপি। প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উদ্ভব ঘটে। লিপির লিখিত রূপ হচ্ছে বলা হয় দুটি, ব্রাহ্মী লিপি এবং খরগোশ লিপি। ব্রাহ্মী লিপি কুটিল রূপ পূর্বী লিপি থেকে বাংলার লিপির উৎপত্তি এবং 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনে প্রেস থেকে স্থাপিত হওয়ার পর পূর্ব পর্যন্ত সুদীর্ঘ সময় হাতে লেখা হয়েছে বলে বাংলা লিপি নানা পরিবর্তন মাধ্যমে অগ্রসর হয়েছে। লিপির উৎপত্তি কবে? ডক্টর শহীদুল্লাহর মতে লিপির উৎপত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে এবং ডক্টর সুনীতি কুমারের মতে দশম শতাব্দীতে। ভারতীয় লিপির উৎপত্তি কোথা থেকে? ভারতীয় লিপির উৎপত্তি চিত্রলিপি থেকে। তাহলে ভারতীয় লিপির উৎপত্তি কোথা থেকে? এই যে দেখেন, প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উৎপত্তি ঘটে। ভারতের লিপির প্রকারভেদ দুটি, ব্রাহ্মী লিপি এবং খরগোশ লিপি। ভারতের মৌলিক লিপি কোনটি? ভারতের মৌলিক লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি। বলা হয়েছে যে সকল ভাষাভাষীর লিপি ব্রাহ্মী লিপি থেকে জন্মলাভ করেছে। বাংলা, সিংহলি, ভ্রমি, শ্যামী, জবদ্বীপ ও তিব্বত লিপির উৎস ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি বাম দিক থেকে লেখা হতো, কিন্তু খড়গস্ত লিপি লেখা হতো ডান দিক থেকে। এই জিনিসটা মাথায় রাখবেন যে ব্রাহ্মী লিপি বাম দিক থেকে লেখা হতো এবং খড়গস্ত লিপি ডান দিক থেকে লেখা হয়। ব্রাহ্মী লিপি সম্পর্কে কি জানো? একটা ব্রড কোশ্চেন বা রিটেন এক্সাম অনেক সময় আসতে পারে। ভারতীয় উপমহাদেশে আর্য ভাষায় প্রাচীনতম যে বর্ণমালার সন্ধান পাওয়া যায় তা খ্রিস্টপূর্ব 3য় শতকের এবং সম্রাট অশোকের অনুশাসন আমলের। সম্রাট অশোক তার অধিকাংশ কর্ম ব্রাহ্মী লিপিতে লেখেন। বগুড়ার মহাস্থানগড়ে যে লিপি পাওয়া যায় তা উভয়প্রাপ্ত লিপির সাথে সাদৃশ্য আছে। এই লিপিকে ব্রাহ্মী লিপি বলে এবং ব্রাহ্মী লিপি কুষাণ এবং গুপ্ত রাজাদের আমলে পরিবর্তিত হয়ে 3টি রূপ ধারণ করে। এখানে হচ্ছে সারদা লিপি, নাগর লিপি এবং কুটিল লিপি। সারদা হচ্ছে কাশ্মীর এবং পাঞ্জাবে প্রচলিত। নাগর লিপিটা হচ্ছে রাজস্থান, মালব, গুজরাট ও মধ্যপ্রদেশে প্রচলিত এবং কুটিল হচ্ছে ভারতের পূর্বাঞ্চলে প্রচলিত। বাংলা লিপির উৎপত্তি বলা হয়েছে ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে, কুটিল রূপের বা পূর্বী লিপি থেকে। এই লিপি বাংলা ভাষার নিজস্ব লিপি এবং পাল আমলে বাংলার লিপির প্রসার ঘটে। পাল আমলে প্রসার ঘটে, সেন আমলে এর গঠন কাজ শুরু হয় এবং পাঠান যুগের সাময়িক স্থায়িত্ব লাভ করে। অর্থাৎ পাল আমলে প্রসার, সেন আমলে হচ্ছে গঠন এবং পাঠান যুগে স্থায়িত্ব
লাভ করে, এই জিনিসটা মাথায় রাখবেন। 1800 সালে শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপনের মাধ্যমে বাংলা লিপির অক্ষর স্থায়িত্ব লাভ করে এবং পঞ্চানন কর্মকার বাংলা লিপির অক্ষর বা বর্ণের আধুনিক রূপ প্রদান করেন। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি। তাহলে পঞ্চানন কর্মকার আধুনিক রূপ দেন কে? বাংলা লিপির বা অক্ষর বর্ণের আধুনিক রূপ দেন কে? পঞ্চানন কর্মকার। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে আসলে 50টি, স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি, আমরা ছোটবেলা থেকেই জানি। এবং অহমিয়া, বোড়ো এবং মণিপুরী প্রকৃত ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত ও মৈথিলি ভাষায় একসময় বাংলা লিপিতে লেখা হতো। তাহলে বাংলা লিপির পরিবর্তনটা দেখি, ভারতীয় লিপি থেকে দুইটা লিপি আসছে, ব্রাহ্মী লিপি এবং খড়গস্ত লিপি। এবং হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে হচ্ছে আসছে হচ্ছে পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পূর্বী লিপি। এখন বলি যে হচ্ছে পশ্চিমা লিপির নামই হচ্ছে সারদা লিপি, মধ্য ভারতীয় লিপির নাম হচ্ছে নাগর লিপি এবং হচ্ছে এই যে পূর্বী লিপি সেটার নাম হচ্ছে কুটিল লিপি। এবং এই পূর্বী লিপি থেকে বাংলা লিপি ও বর্ণমালার বিবর্তন হয়েছে। এখন কতগুলো এমসিকিউ দেখি। কোন যুগে বাংলা লিপি অক্ষর গঠন কার্য? গঠন হচ্ছে সেন যুগে বলা হয়েছে। স্থায়ী রূপ লাভ করে হচ্ছে পাঠান যুগে। মৌলিক লিপি হচ্ছে ভারতের মৌলিক লিপি ব্রাহ্মী লিপি। ভারতীয় লিপির উৎস এবং ভারতীয় লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? খড়গস্তি। আর হচ্ছে বাম দিক থেকে লেখা হয় হচ্ছে ব্রাহ্মী লিপি। বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় কোথায়? চর্যাপদে। বাংলা ভাষার নিদর্শন লিপি হচ্ছে বাংলা। কোন শাসকের অনুশাসন আমলের সময় এই দেশে উপমহাদেশে বর্ণমালার সন্ধান পাওয়া যায়? অশোকের শাসন আমলে। এখন আমি কথা বলবো বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ। এটা একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে বিভিন্ন রাইটার বিভিন্ন রকমের মতামত দিয়েছেন। কারো হচ্ছে সময়কাল, এক একজন রাইটার এক এক রকম ভাবে বুঝছেন, আমাদের সবগুলো পড়তে হবে কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট। আমি শুরুতে বলি যে বাংলা সাহিত্যের ইতিহাসকেও তিন ভাগে ভাগ করা হয়েছে। সাধারণত দুটি ঘটনাকে কেন্দ্র করে তিন ভাগে ভাগ করেছে। একটি হলো 1204 সালে সংগঠিত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খলজির বঙ্গবিজয় এবং অপরটি হলো 18 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা। এর মধ্য দিয়ে এর মধ্যে দিয়ে ইংরেজি শিক্ষার সূত্রপাত হয় এবং বাংলা গদ্যের প্রাতিষ্ঠানিক চর্চার সূচনা হয়। প্রথমটি মধ্যযুগের, অর্থাৎ বঙ্গবিজয় বা 1240 সালে যে ঘটনা ঘটেছে এটা মধ্যযুগের এবং আধুনিক যুগের প্রারম্ভকাল হিসেবে ধরা হয়। অপরটি আধুনিক যুগের প্রারম্ভকাল বলা হয়েছে যে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার মাধ্যমে এটা আধুনিক যুগের প্রারম্ভকাল হিসেবে বিবেচিত হয়। সাহিত্যের রস বিচারে প্রাচীন যুগ ও মধ্যযুগে তেমন পার্থক্য নেই ভাষা ছাড়া। বাংলা সাহিত্যের ইতিহাস কবে থেকে শুরু? চর্যাপদের কাল থেকে। ইতিহাস কবে থেকে শুরু? চর্যাপদের কাল থেকে। বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে যে প্রাচীন যুগ শুরু হয়েছে 1650 খ্রিস্টাব্দ থেকে 1200 সাল পর্যন্ত, কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীনকাল স্থায়ী ছিল। মধ্যযুগ শুরু হয়েছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ এবং আধুনিক যুগ শুরু হয়েছে 1801 থেকে বর্তমান পর্যন্ত। দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস রচনার প্রথম পূর্ণাঙ্গ প্রয়াস মানে চেষ্টা করেছেন। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের রচনার প্রথম চেষ্টা করেছেন হচ্ছে দীনেশচন্দ্র সেন। কোন বইটি? বঙ্গভাষা এবং সাহিত্য বইটি। তিনি বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন নিম্নরূপ: হিন্দু, বৌদ্ধ যুগ, গৌড়ীয় যুগ বা চৈতন্য পূর্ব যুগ এবং চৈতন্য সাহিত্য বা নবদ্বীপের যুগ এবং সংস্কার যুগ। আর একটাও ভাগ আছে, সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রীয় যুগ বা নবদ্বীপের দ্বিতীয় যুগ। বাট ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ, যেটাকে আমরা সংক্ষেপে ODBL হিসেবে জানি, সেটা হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, গ্রন্থের যুগ বিভাগকে বর্ণনা করেছেন নিম্নলিখিত রূপে: একটা হচ্ছে প্রাচীন যুগ বা মুসলমান যুগ, তুর্কি বিজয়ের যুগ, আদিম মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ, অন্তঃমধ্যাহ্ন যুগ ও আধুনিক যুগ। এবং বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যা বিনিশ্চয় বা চর্যা গীতিকোষ বা চর্যা গীতি বা চর্যাপদ, অর্থাৎ প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। মধ্যযুগকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? মধ্যযুগকে ভাগ করা হয়েছে প্রাক চৈতন্য যুগ,
চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। এবং টাইম বলা আছে 1201 থেকে 1500 হচ্ছে প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ 1501 থেকে 1600 এবং চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1800। মধ্যযুগের কাব্যের প্রধান ধারা কয়টি? 4টি: মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমাঞ্চ ধর্মীয় প্রণয়োপাখ্যান এবং অনুবাদ সাহিত্য। সাহিত্যে আধুনিক যুগ কবে শুরু করা হয়? 1801 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত আধুনিক যুগ ধরা হয়। প্রকৃতপক্ষে আধুনিক যুগ শুরু হয় 1860 সালের দিকে মাইকেল মধুসূদন দত্তের সদর্ভ আবির্ভাবের মাধ্যমে। প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি? ব্যক্তিকেন্দ্রিকতা ও ধর্মনিরপেক্ষতা। এবং মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে আত্মচেতনা, জাতীয়তাবোধ এবং মানবতার জয়কার। সাহিত্য যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3 যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200। বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1801 থেকে শুরু করা হয়। এখন কথা বলবো প্রাচীন যুগ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটির বিষয়বস্তু ছিল দূরবোধ্য ভাষা এবং বিষয়বস্তু। এর কবিরা ছিলেন, ম্যাক্সিমাম কবি ছিলেন বৌদ্ধ সাধক। এ সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো গোষ্ঠীকেন্দ্রিকতা এবং ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ প্রাচীন যুগের বৈশিষ্ট্য হচ্ছে গোষ্ঠীকেন্দ্রিকতা এবং ধর্মনিরপেক্ষতা। ধর্মের বিষয়টি সমাজ জীবনের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রিত করেছে, তাই সাহিত্যে ধর্মের কথা বড় করে দেখা হয়েছে। আমি শুরুতেই বলেছিলাম যে প্রাচীন যুগ কোন সময়কালকে ধরা হয়। এখানে এক একজন মতবাদ এক এক রকম দিয়েছে। ডক্টর শহীদুল্লাহ মতে হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ এবং ডক্টর সুকুমার সেনের মতে 900 থেকে 1350 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি? চর্যা, চর্য বিনিষ্টয় বা চর্যা গীতিকোষ বা চর্যা গীতি বা চর্যাপদ। চর্যাপদ কি এবং কারা এগুলো রচনা করেন? চর্যাপদ মূলত হচ্ছে গানের সংকলন। সাধন গীতি যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা এবং চর্যা বিনিষ্টয় বা এই গানের সংকলন বা সাধন সঙ্গীতের সাহায্যে কোনটি চর্য অর্থাৎ আচরণীয় এবং কোনটি অচর্য বা অনাচরণীয় তা বিনিষ্টয় নির্ণয় করা যেতে পারে। চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি? ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য মতে সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু চর্যাপদ রচয়িতা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাই ধর্মীয় সংকীর্ণতায় নিবেদিত সেন সময়কালে কতিপয় হিন্দু ব্রাহ্মণ বৌদ্ধদের উপর নিপীড়ন চালায় এবং 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা আগমন ঘটলে মুসলিম তুর্কিদের আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিতরা প্রাণের ভয়ে পুঁথিপত্র নিয়ে নেপাল, ভুটান ও তিব্বতে পালিয়ে যায়। এই কারণে চর্যাপদ নেপালে পাওয়া যায়। চর্যাপদ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে কি জানো? 1882 খ্রিস্টাব্দে বিধিধার্থ পত্রিকার সম্পাদক রাজেন্দ্রলাল মিত্র সাংস্কৃতিক বুদ্ধিস্ট লিটারেচারের নেপাল গ্রন্থে নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন এবং রাজেন্দ্রলালের মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা ভাষা ও আসাম অঞ্চলের প্রতি সংরক্ষণের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপর। তিনি তিনি 3 বার নেপালে গেছেন। তিনি প্রথমবার গেছেন 1897 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়বার গেছেন 1898 খ্রিস্টাব্দে এবং তৃতীয়বার গেছেন 907 খ্রিস্টাব্দে 907 সালে এবং 907 সালে তিনি নেপালের রাজদরবার থেকে গ্রন্থাগারে নতুন কিছু পুঁথির সন্ধান পান, যা চর্যা বিনিষ্টয় বা ডাকার্ণব, সৌরপাদের দোহা ও কৃষ্ণপদের দোহা নামে পরিচিত। এই 4টি তিনি পুঁথি সংগ্রহ করেন। এর মধ্যে চর্যাপদ বাংলা ভাষা ও বাকি 3টি অপভ্রংশ ভাষায় রচিত। 1915 সালে হরিপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে নেপাল থেকে প্রাপ্ত তালপাতার পুঁথির একটি তালিকা এ ক্যাটালগ অফ প্লাম্প লিফ অ্যান্ড সিলেক্টেড পেপার এমএমএস বিলং টু দ্য দরবার লাইব্রেরি নেপাল নামে প্রকাশ করেন। পরবর্তী তার সম্পাদনায় 1916 সালে খ্রিস্টপূর্ব 1300 বাংলা 1323 বঙ্গাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন।
তিনি 1907 সালে কিন্তু এটা আবিষ্কার করেন নেপাল থেকে, এবং 1916 সালে এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশ করেন। চর্যাপদ আবিষ্কার হয় কোথা থেকে? 1907 সালে নেপালের রাজ দরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। তার হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। চর্যাপদ কবে কোথা থেকে প্রকাশিত হয়? মহামহোপাধ্যায় চর্যাপদ শাস্ত্রী 1916 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর্য বিনয়স্তয় ব্যয় ডাকার্ণ সৌরপাদের দোহা ও কৃষ্ণপদের দোহা গ্রন্থের সম্মিলনে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। চর্যাপদ কবে রচিত? দেখুন, ডক্টর শহীদুল্লাহ কিন্তু বলেছে চর্যাপদ রচিত হয়েছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, যেটা হচ্ছে পুরাণ মানে প্রাচীন কালকে ইন্ডিকেট করে। সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, এবং ডক্টর সুকুমার সেনের মতে 950 থেকে 1300 খ্রিস্টাব্দ। চর্যাপদ রচনার সময় কোন রাজারা ক্ষমতায় ছিল? পাল রাজারা ক্ষমতায় ছিল, এবং তারা বেড়ে 400 বছর বাংলা শাসন করেন। চর্যাপদের কবি বা পদকর্তা কতজন? ডক্টর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন চর্যাপদের কবি হচ্ছে 23 জন, এবং ডক্টর সুকুমার সেন বলেছেন চর্যাপদের কবি হচ্ছে 24 জন। এখন যেহেতু শহীদুল্লাহ বলল যে চর্যাপদের কবি হচ্ছে 23 জন, ডক্টর সুকুমার সেন বলল যে চর্যাপদের কবি হচ্ছে 24 জন, তাহলে একটু নামগুলো একটু দেখি। এখানে চর্যাপদের অনেক কবিদের নাম দিয়ে আছে: আর্য, দেবপা, কঙ্কন পা, কম্বলারাম পা, কানহা পা, কুকুরি পা, বিভিন্ন নাম দিয়ে আছে। এখন পা বলা হয় কেন? কারণ প্রাচীন যুগে যারা একটু সম্মানীয় ব্যক্তি বা যারা একটু কবি, তাদেরকে হচ্ছে পা নামেই অভিহিত করা হতো, এবং তাদের নামের শেষে পা ওয়ার্ডটা যুক্ত হতো। প্রাচীন যুগে মোট পদ বা গান কতটি এবং কয়টি পাওয়া যায়? ডক্টর শহীদুল্লাহর মতে বুদ্ধিক মিস্ট্রিক সং গ্রন্থের মধ্যে তিনি এটা ইনক্লুড করেছেন যে পদ সংখ্যা বা গান হচ্ছে 50টি, এবং পাওয়া এবং গান 50টি হলেও পদ সংখ্যা 50টি হলেও কিন্তু পাইছে হচ্ছে 46.5টি। আর ডক্টর সুকুমার সেনের মতে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের মতে পদ সংখ্যা 51টি। চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি? এখন কিন্তু দেখুন, চর্যাপদের 4টি পদ পাওয়া যায়নি, তার মধ্যে হচ্ছে 23 নং এর অর্ধেক, 24, 25 এবং 48 নং পদ। এই জিনিসটা খেয়াল করে দেখুন, কিন্তু এটা কিন্তু শহীদুল্লাহর মতটাকেই কিন্তু ইন্ডিকেট করছে। যেসব পদ পাওয়া যায়নি সেগুলো রচিত কে? 23 নম্বর পদে রচিত হচ্ছে ভুসুকুপা, 24 নং হচ্ছে কানহাপা, এবং 25 নং পদে রচিত হচ্ছে তান্তিপা, এবং 38 নম্বর পদে রচিত হচ্ছে কুকুরিপা। চর্যাপদের সবচেয়ে বেশি পদে রচিত কে? কানহাপা, তিনি 13টি পদ রচনা করেন, এবং 24 নম্বর পদটি তার পাওয়া যায়নি। চর্যা আর পদকর্তাদের নামের শেষে সম্মানসূচক পা যুক্ত হয়েছে। চর্যা যারা পদ রচনা করেন তাদের প্রত্যেককে মহাসিদ্ধ বলে বলা হয়ে থাকে। চর্যাপদের প্রথম পদের রচিতা কে? প্রথম পদের রচিতা হচ্ছে লুইপা, তিনি 2টি পদ রচনা করেন, 1 এবং 29। হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি রাঢ় অঞ্চলের বাঙালি কবি হিসেবে পরিচিত। ডক্টর শহীদুল্লাহের মতে তিনি সরপার শীর্ষ ছিলেন, এবং লুইপার আদি চর্যাকর হিসেবে ধরে নেওয়া হয়। অর্থাৎ চর্যাপদের প্রথম রচয়িতা হচ্ছে লুইপা, এবং বেশি পদ লিখেছেন হচ্ছে কানহাপা। এবং ডক্টর শহীদুল্লাহ বলেছেন যে লুইপা হচ্ছে সবরপার শীর্ষ। লুইপাকে বলা হয় আদি চর্যাকার, কারণ তিনি প্রথম পদের রচিতা করেন। চর্যাপদের প্রথম পদটি যেহেতু হচ্ছে লুইপা রচিত করেন, তার প্রথম পদটি কি? কা আ তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিত্ত কৈঠাকাল। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত ছন্দে লেখা। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলিকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? টিকা হচ্ছে মণিদত্ত, তিনি 11 নং পদের ব্যাখ্যা প্রদান করেননি। চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র। 1838 সালে প্রবোধচন্দ্র বাগচি এটি আবিষ্কার করেন। চর্যাপদের অন্যান্য পদকর্তাগণ কে কয়টি পদ আবিষ্কার করেন? আমরা প্রথমেই জানি যে হচ্ছে চর্যাপদের হচ্ছে প্রথম রচয়িতা লুইপা। এখন ভুসুকুপা হচ্ছে বাঙালি কবি, তিনি পদ রচনা করেছেন 8টি। ভুসুকুপার অপর নাম হচ্ছে শান্তিদেব।
সবরপা পদ রচনা করেছেন 4টি। কুক্কুরিপা একমাত্র মহিলা কবি 3টি পদ লিখেছেন, এবং সবরপা, লুইপা, শান্তিপা তারা হচ্ছে 2টি পদ রচনা করেছেন। অবশিষ্ট পদকর্তাগণ 1টি পদ রচনা করেন, কিন্তু লাইডম্বি পার নাম পাওয়া গেলেও তার কোনো পদ পাওয়া যায়নি। চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি ও কি কি? 6টি। চর্যাপদের প্রবাদ বাক্য, এখানে 6টি প্রবাদ বাক্য দিয়ে আছে, যেমন আপনা মাংস হরিণা বৈরী, এটি লিখেছেন হচ্ছে ভুসুকুপা, অর্থাৎ হরিণের মাংসই তার জন্য শত্রু। হাতে যে কাঙ্কন মালৌ দপন, 32 নং পদ, এটা লিখেছেন সবরপা। হাতের কঙ্কন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। হাড়ির ভাত নাহি নীতি আবেশী, 33 নম্বর পদ, এটা হচ্ছে ডেন্ডন বা হাড়িতে ভাত নাই অথচ প্রতিদিন প্রেমিকার এসে ভিড় করে। দুধিল দুধু কি বেন্টে জামাই, অর্থাৎ দুহান করা দুধ কি আর বাটে প্রবেশ করানো যায়। বর শুন গোহালে কিমো ঠুতো বলন্দে, দুষ্টু গরু চেয়ে শূন্য গোয়াল ভালো, এটা কে লিখেছেন? সবরপা। অন্য চাহন্তে আন বিন্ঠা, অন্য চাহিতে অন্য বিনষ্ট। দেখুন তারা কিন্তু কি সুন্দরভাবে এগুলো বর্ণনা করেছেন। তাদের কিন্তু ভাষার মধ্যে বা তাদের সাহিত্যের মধ্যে, তাদের লেখালেখির মধ্যে একটা মাধুর্য কিন্তু আছে। তারা কিন্তু খুবই সুন্দর, এত অসাধারণ কথাগুলো কিন্তু তারা কিন্তু লিখছে। প্রাচীনতম আধুনিক চর্যাকার কে? ডক্টর শহীদুল্লাহর মতে প্রাচীনতম হচ্ছে সবরপা এবং আধুনিকতম হচ্ছে ভুসুকুপা। সবরপা ও ভুসুকুপা লুইপা বাঙালি কবি হিসেবে পরিচিত। এই 3জনই বাঙালি কবি হিসেবে পরিচিত। কানহাপার পরিচয় দাও। চর্যাপদে বেশি পদের রচিত হচ্ছে কানহাপা। তিনি 13টি পদ রচনা করেন। কানহাপা সহজিয়া তান্ত্রিক বৌদ্ধ যোগী। তিনি ধর্মশাস্ত্র ও সঙ্গীত শাস্ত্র উভয় বিষয়ে দক্ষ ছিলেন। তার পদগুলোতে নিপুণ কবিত্ব শক্তির প্রকাশ, পাশাপাশি তৎকালীন সমাজচিত্র উত্থাপিত হয়েছে। চর্যাপদের ভাষা কোনটি? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে সান্ধ্য বা সন্ধ্যা ভাষা থেকে বা আলো আঁধারি ভাষা থেকে চর্যাপদের ভাষার উৎপত্তি হয়েছে। ডক্টর শহীদুল্লাহর মতে এর ভাষার নাম হচ্ছে বঙ্গকামরূপী, যেটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সন্ধু ভাষা বা এ ভাষার সাহিত্য সম্পর্কে কি লিখো? যে ভাষার সুনির্দিষ্ট রূপ পাওয়া যায়নি, যে ভাষার একাধিক এবং আলো আঁধারের মতো, সে ভাষাকে পণ্ডিতগণ সন্ধ বা সান্ধ্য ভাষা বলেছেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাগীতি বা চর্যাপদ এ ভাষায় রচিত। চর্যাগীতি বা চর্যাপদ গানের সংকলন বা সাধন সঙ্গীত, যা বৌদ্ধ সহজীগণ রচনা করেন। সন্ধু ভাষা থেকে ভাষা সম্পর্কে চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বলেন, আলো আঁধারির ভাষা কতগুলো আলো এবং কতক অন্ধকার, খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন। চর্যাপদের ধর্মমত নিয়ে কে আলোচনা করেন? ডক্টর শহীদুল্লাহ চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন তার বুদ্ধিস্ট মিস্ট্রি গ্রন্থে। চর্যাপদ মতামত সম্পর্কে ধারণা দিন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাগীতি বা চর্যাপদ। চর্যাগীতি বা চর্যাপদ হচ্ছে গানের সংকলন, যা বৌদ্ধ সহজিগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের কথা। এগুলো মূলত মহাজ্ঞান ধর্মশাখার অন্তর্গত। মহাসজান ধর্মশাখার সাধন সঙ্গীত। বৌদ্ধ ধর্মের মহাযান শাখা কালক্রমে যে উপশাখায় বিভক্ত হয়েছিল তারই বজ্রযানের সাধন প্রণালী ও তত্ত্ব চর্যাপদে বিধৃত। মহাসুখ রূপ নির্বাণ লাভ হলো চর্যার প্রধান তত্ত্ব হচ্ছে মহাসুখ নির্বাণ লাভ করেন। কারণ বৌদ্ধ সহযোগী সবাই চান যে তারা যেন সবাই মহাসুখ লাভ করেন এবং তারা যেন পবিত্র, এবং তাদের মনে কিন্তু কোনো কালিমাময় তাদের মনে ছিল না। এ সম্পর্কে চর্যাকার ভুসুকুপা বলেছেন, সহজানন্দ মহাসু লীলে। চর্যাপদ বৌদ্ধ ধর্মের মূলগত ভাবনার অনুসারী হলেও এখানে প্রাধান্য লাভ করেছে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম। চর্যাপদের ভাষা সম্পর্কে বিতর্কের ব্যাখ্যা দাও। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রীর মতে
শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে এটি আবিষ্কার করেন এবং 1916 সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচরিত বিন্যাসে ডাকার্ণব এবং সরোপাদের দোহা এবং কৃষ্ণদার দোহার নামে গ্রন্থের সম্মিলন হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার গদ্য গান ও দোহা নামে প্রকাশ করেন। এটি প্রকাশিত হওয়ার পর থেকে বিতর্ক শুরু হয়। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ গ্রন্থটিকে সম্পূর্ণ প্রাচীন বাংলা নিদর্শন বলে দাবি করেন, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক বসন্ত রায় দিগদুলভ তার এই দাবিকে সমর্থন করেন। 1920 সালে বিজয় চন্দ্র মজুমদার হচ্ছে হিস্ট্রি অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থ চর্যাগীতির ভাষাকে প্রাচীন বাংলা বলতে অস্বীকার করেন। 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওডিবিএল গ্রন্থে চর্য গান ও দোহাগুলির ধ্বনিতত্ত্ব ব্যাকরণ ছন্দ চর্যায় কবিদের নাম এবং পদ্মা নদীর নামের উল্লেখ বিশ্লেষণ করে এর ভাষাকে প্রাচীন ভাষার আদি নিদর্শন হিসেবে গ্রহণ করেন। 1927 সালে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ তার বুদ্ধিস্ট মিস্ট্রি সং গ্রন্থে এটি প্রকাশ করেন এবং এর নাম দেন হচ্ছে বঙ্গ কামরূপী। তারপরে সর্বাধিক বিবেচনা করে বলতে পারে যে এটি সান্ধ্য বা সান্ধ্য ভাষা এবং আলাদারি ভাষা এবং মাতৃভাষা ছন্দে রচিত। নবচর্যাপদ কি? নবচর্যাপদের অনুরূপ হচ্ছে নবচর্যাপদ। শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে নেপাল ও তরাই ভূমি থেকে 250টি পদ আবিষ্কার করেন। এর মধ্যে 100টি পদ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশের উদ্যোগ গ্রহণ করলেও তা আকস্মিক মৃত্যুর কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তীতে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1988 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে সেগুলোর মধ্যে থেকে 58টি পদ সংকলন করে প্রকাশ করেন এবং তিনি বলেন যে এগুলো রচনা করা হয়েছে 12 থেকে 16 শতকের মধ্যে। নতুন চর্যাপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা নিরন্তর চলমান। একমাত্র যুগের এটি হচ্ছে প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন। চর্যাপদ আবিষ্কারের 100 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং ফোকালার বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ চর্যাপদ গবেষণায় নতুন মাত্রা যোগ করেন। তার সংকলিত ও সম্পাদিত চর্যাপদের নাম হচ্ছে নতুন চর্যাপদ। নতুন চর্যাপদ মূলত বজ্রযানী দেবদেবীর আরাধনার গীত। এ পদগুলো তান্ত্রিক নানা দেবদেবীর রূপ সৌন্দর্য ও মুখ ও বহুর বর্ণনা এবং তাদের আসন মুদ্রা দেহভঙ্গি তাদের আবরণ ও আয়ুধ ইত্যাদি সম্পর্কে তথ্য বর্ণনা প্রদান করা হয়েছে। এটি 2017 সালে বাংলা একাডেমি বইমেলায় প্রকাশিত হয় এবং উৎসর্গ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে। 2008 সালে ডক্টর শাহেদ কাঠমান্ডু ও আশেপাশের বিভিন্ন বজ্রযানী মন্দিরে পুঁথি সংগ্রহ করতে গিয়ে তিনি রত্নকাজী বজ্রাচার্যের নিকট থেকে নতুন চর্যাপদের দুটি সংকলিত পুস্তক সংগ্রহ করেন এবং এ পুস্তক দুটির ছিল নেওয়ারি মিশ্রিত দেবনাগরী অক্ষরে মুদ্রিত। নতুন চর্যাপদে যেসব পদ সংকলিত হয়েছে সেগুলো রচনাকাল 8ম থেকে 20ম শতক পর্যন্ত। সৈয়দ মুহাম্মদ শাহের সংকলিত সম্পাদিত নতুন চর্যাপদ মূলত হচ্ছে 33টি পদ সংকলিত হয়েছে। এছাড়াও পরসৃষ্টিকালে রাহুল সংখ্যাঙ্কিত সংগৃহীত 20টি এবং শশীভূষণ দাশগুপ্ত 21টি এবং জগন্নাথ উপাধ্যায় সংস্কৃত 36টি পদ সংকলিত হয়েছে। সেই হিসেবে সংকলিত নতুন চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে 413টি। নতুন চর্যাপদের ভূমিকায় হচ্ছে 4টি ভাগে ভাগ করা হয়। প্রথম অংশ নতুন চর্যার সংগ্রহ ও চর্যার পরিচয়। নতুন চর্যার দ্বিতীয় অংশ হচ্ছে নতুন চর্যার বজ্রযানী দেবদেবী এবং তৃতীয় অংশ নতুন চর্যার আঙ্গিক ও ভাষা ও ভূগোল এবং চতুর্থ অংশ হচ্ছে চর্যাপদ ও নতুন চর্যা। এখন কথা বলবো বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন। চর্যাপদ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা আদি নিদর্শন চর্যাপদ। বাংলা প্রাচীন যুগের বাংলা ভাষার বিশেষ নিদর্শন চর্যাপদ। চর্যাপদের আধ্যাত্ম ভাবনা ও সাহিত্য উৎসর্গ সর্বগুলিতে সমাজচিত্র। চর্যাপদ মূলত গানের সংকলন। চর্যাচরণীয় এর অর্থ কি কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? বৌদ্ধ সহযোগিতা। পালাম রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ গ্রন্থশালা থেকে। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজ দরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী।
চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? শ্রী হরিপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। হরপ্রসাদের পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত এবং নেপাল। প্রাচীন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহা কোষ। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের আদি যুগ? কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে চর্যাপদে? বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রাপ্ত চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে 23 জন। কে বলেছেন? ডক্টর শহীদুল্লাহ মতে। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? 24 জন। বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা। বাংলা চর্যাপদের আদি কবি লুইপা। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের আদি কবি মনে করেন? লুইপাকে। সবটুকু চর্যাপদ পাওয়া হচ্ছে কোন কবির? কানহপা। চর্যাপদী রচনায় চর্যাগীতি রচনায় সংখ্যাধিক্যে দ্বিতীয় স্থানের অধিকারী বুসুকুপা। কয়টি রচনা করেছেন? 8টি। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বুসুকুপা। সান্ধ্য ভাষা কোন সাহিত্য কর্মের সাথে সম্পর্কিত? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ পদসংখ্যা হচ্ছে 50টি। কে বলেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের কোন পত্রে খণ্ডিত আকারে পাওয়া যায়? 23 নং পদ। চঞ্চল চিত্ত পৈঠাকার কোন কবির? লুইপা। এবং এটিই হচ্ছে প্রথম চর্যাপদ বা এটি হচ্ছে 1 নং পদ। টালো তো মোর ঘর নাহি পরবেশী, হাড়িতে ভাত নাহি নীতি। চর্যাপদের এই রচনাটি দুটিতে কি বোঝানো হয়েছে? দারিদ্র্য ক্লিষ্ট জীবনের চিত্ত। আপনা মাংস হরিণে বৈরী লাইনটি কোন সাহিত্যের? চর্যাপদের। কারণ চর্যাপদে বলা আছে প্রবাদ হচ্ছে 6টি। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত হয়েছে এটি প্রমাণ করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। ডক্টর শহীদুল্লাহ মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে প্রকাশ করেন? টিকা মণি দত্ত। চর্যাপদ হলো সাধন সঙ্গীত। কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন? ডক্টর মোহাম্মদ শাহেদ। চর্যাপদ কোন ধর্মের কথা বলা হয়েছে? বৌদ্ধ ধর্ম। উল্লেখিত দের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ। কারণ এরা সবাই প্রাচীন যুগের কবি। এখন বলতে পারেন শান্তিপাদ, কারণ শান্তি ভুসুকুপার অপর নাম হচ্ছে শান্তিপা বা শান্তি, সরি, ভুসুকিদেবের অপর নাম হচ্ছে শান্তিদেব, আর শান্তিপা বলেও একজন কবি ছিলেন। প্রাচীন চর্যা যুগের টিকাকারের নাম হচ্ছে মণিদত্ত। বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন হচ্ছে চর্যাপদ। রুখের তেঁতুলে কুমিরে খায়, অর্থাৎ গাছের তেঁতুল কুমিরে খায়। চর্যা পদ রচনার উদ্দেশ্য ছিল হচ্ছে ধর্মচর্চা। লুইপা কোন যুগের কবি? প্রাচীন যুগ। চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন? তিব্বতী হচ্ছে কীর্তিচন্দ্র। চর্যাপদের আদি পদ রচিত হচ্ছে লুইপা। চর্যাপদের কয়টি পদ উদ্ধার করা হয়েছে? 46টি। চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের প্রথম রচয়িতা হচ্ছে লুইপা। চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাগারে প্রকাশিত হয় 1916 সালে। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন হচ্ছে কানহপা। চর্যাপদের তিব্বতী অনুবাদক হচ্ছে প্রবোধ চন্দ্র বাগচি এবং চর্যাপদের কবি কারা? লুইপা, ভুসুকুপা, সবরকর। আজকের মতো আমি বাংলা সাহিত্যের সূচনা থেকে শুরু করে প্রাচীন যুগ পর্যন্ত আলোচনা করব। নেক্সট দিন আমি মধ্যযুগ থেকে আলোচনা করব এবং সাথে সাথে আমি বাংলা ব্যাকরণ থেকে আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন এবং এটি সবার জন্যই উন্মুক্ত। আমি চাইবো আপনাদেরকে আমার বেস্টটা দিয়ে আপনাদেরকে হেল্প করার।